আমি আজকে ই ভ্যালি নিয়ে কিছু কথা বলতে চাই, যে কথাগুলা আমার মনে হয় এই পর্যন্ত কেউ শেয়ার করে নাই। এর পিছনে অনেকগুলো রিজন আছে, ওই রিজন আমি যাব না। জাস্ট আজকে ই ভ্যালি কী ছিল এবং কি করতে পারতো সেটা নিয়ে আমি আজকে একটু ব্রিফ দিব। দেখেন, ই ভ্যালির একদম সিম্পল মোটো ছিল যে তারা একটা প্রোডাক্ট 50% ডিসকাউন্টে তারা প্রোভাইড করতো। এখন 50% ডিসকাউন্টে যেহেতু প্রোভাইড করতো, তাহলে সেই পণ্যগুলো কী ছিল? আমি যতটুকু জানি তারা বাল্কে নিত। ধরেন একটা শোরুমে, ধরেন XYZ একটা ইলেকট্রিক শোরুম, সেখানে অনেক ধরনের কেতলি আছে, অনেক ধরনের ওভেন আছে, মাইক্রো ওভেন আছে, ফ্রিজ আছে, এবং একটা টাইম পরে দেখা যায় এগুলোর মার্কেট ভ্যালু কমে যায়। কারণ বাজারে যে জিনিসটা নতুন আসে আমরা কিন্তু সেই জিনিসটাই কেনার ট্রাই করি। পুরাতন হয়ে গেছে, ওই মডেল এখন চলে না। এখন আমি যদি আপনাকে বলি, ভাই এলইডি স্মার্ট টিভি না নিয়ে আপনি ওই আগের দিনের যে ওই বক্স টিভিগুলো আছে ওগুলো নেন, আপনি কি নেবেন না। তো ইভেলের এই মোটোটা আমার কাছে খুব ভালো লাগছিল, যে তারা করতো কি, ধরেন যে মানে পুরাতন হয়ে গেছে বা হাফ পুরাতন হয়ে গেছে, এইগুলা নিবে না, ওই প্রোডাক্টটাকে তারা 50% ডিসকাউন্টে তারা সেল করতো। শুধু যে পুরাতন প্রোডাক্ট ছিল তা না, নতুন প্রোডাক্টও তারা সামনে লঞ্চ করছিল। কিছু ইনফরমেশন হয়তো মিসলিড হইতে পারে, বাট মোদ্দা কথা এটাই আসলে। তো এরপরে তারা যেটা করতো যে 50% ডিসকাউন্ট দিত, এবং হচ্ছে তারা হচ্ছে 45 দিনের একটা টাইম নিত। এখন বলতে পারেন যে ভাই 45 দিনে তারা আসলে কি করতো? তো আমার একটা নিজস্ব পয়েন্ট অফ ভিউ আছে। দেখেন, এই যে 45 দিনের জন্য ধরেন সে 50% ডিসকাউন্টে আমি একটা বাইক অর্ডার করছি, বেশিরভাগ মানুষ বাইকই অর্ডার করছে। তো এই বাইক অর্ডার করলে সাপোজ 2 লাখ টাকার বাইক 1 লাখে আপনি পেয়ে যাচ্ছেন। তো এই যে 1 লাখ টাকা, এই 1 লাখ টাকায় তারা এই 45 দিনে এটাকে কাজে লাগাইতো। এটা অনেকটা ওই যে ভারতের হাসরত মেহতা যে স্ক্যান্ডাল করছিল, মানে স্ক্যাম করছিল ব্যাংকের সাথে, অনেকটা ওই রকম, বাট সম্পূর্ণ না। এই 1 লাখ টাকা তারা বিভিন্ন জায়গায় খরচ করত। মার্কেটিং আছে, মার্কেটিংয়ে খরচ করতো, R&Dতে খরচ করতো, R&Dতে খরচ করতো। এখন বলতে পারেন ভাই মার্কেটিংয়ে কত খরচ করতো? ভাই হিউজ খরচ করতো মার্কেটিংয়ে। তাদের যে লাইফ মানি ভ্যালি, বন্ধ করো সেলফি, এই যে গানগুলা তারা প্রচুর ভাইরাল করছিল। ইভেনচুয়ালি তারা ব্যাচেলর পয়েন্টকে টার্গেট করে তারা কিন্তু প্রচুর ভালো একটা রেসপন্স গ্যাদার করছিল। এবং আর এন ডিতে কী আছে দেখেন, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। আপনাকে আগে জানতে হবে যে বিজনেসের কী কী পারপোজ আছে, কিভাবে কি করতে হবে, কিভাবে গ্রো করতে হবে, কোন প্রোডাক্ট বাজারে বেশি খাবে, কোন প্রোডাক্ট কম খাবে, বর্তমান দেশের পরিস্থিতি কি, এবং ওই পরিস্থিতিতে আমি কি বেশি দামের পণ্য কিনবো নাকি কম দামের পণ্য কিনবো, সিম্পল হিসাব। এবং এই 45 দিনে সাপোজ তারা এই জিনিসটাকে ডাবল করার জন্য হয়তো শেয়ার মার্কেটও করতে পারে, আই ডোন্ট নো। আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে বলতেছি, এখানে আমি ডাটা নিয়ে বসি নেই, সো আমি সব কিছু বলতে পারবো না। বাট আমার কাছে একজন বিজনেসম্যান হিসেবে আমি যদি বিজনেস করতাম তাহলে হয়তো এই কাজটা করতাম। তো এই 45 দিনের এই টাকাটা আমি শেয়ার মার্কেটেও খাটাইতাম, ঠিক আছে, যেটা মানে ওই হাসরাত মেহতা করছিল শেয়ার মার্কেট। এখন কথা হচ্ছে যে ভাই উনি তো প্রচুর টাকা মেরে দিছে, তারপর হচ্ছে উনি বিদেশ চলে গেছে, বিদেশ তো যায় না, গ্রেপ্তার হয়েছিল, জেলে ছিল, এখন আবার নতুন করে রিস্টার্ট করছে ই ভ্যালি। দেখেন, যখন ই ভ্যালি আসছিল, ই ভ্যালিকে দেখে এই দালাল, তারপর হচ্ছে QCOM.com, অনেক কোম্পানি কিন্তু alishamart.com, এগুলোর নাম আমার এখন মনে আছে। স্টিল নাও আই কল দেয়ার নেম। এখন কথা হচ্ছে যে এই যে কোম্পানিগুলো আসলো, তারা সেম পলিসি, সেম মডেল নিয়ে আসছো। এখন ইভ্যালির মডেল ছিল কি জানেন? ইভ্যালির মডেল ছিল হচ্ছে MLF বিজনেস। এখন MLS বিজনেসটা কি? MLF বিজনেসটা হচ্ছে একদম পিরামিডের মতো, যে ধরেন আমি একজন মানুষ, এখান থেকে হচ্ছে আরও 3 জন মানুষকে আমি রেফার করলাম, সেই 3 জন মানুষ আবার হচ্ছে আরও 3 জনকে রেফার করলো, টোটাল হচ্ছে এইভাবে এই চেইনটা মানে চলতে থাকবে আর কি অল টাইম। এবং এটা বেশিরভাগই মার্কেটিং, ওয়ার্ড অফ মাউথ, এইভাবে চলতে থাকে, ঠিক আছে, এই চেইন অফ যে জিনিসটা আছে। এবং যারা প্রথম দিকের কাস্টমার তারা কিন্তু অলওয়েজ উইন করে, কারণ এই বিজনেসগুলোর একটা
একটা মডেল একদম রিয়েলিস্টিক, সেটা হচ্ছে যে 45 দিন, মানে 45 দিনের মধ্যে সে বাইকটা পেয়ে গেছে। যারা ইভ্যালির প্রথম দিকের কাস্টমার ছিল তারা কেউ ডিনাই করতে পারবে না যে তারা প্রোডাক্ট পায় নাই। তারা 15 দিন 20 দিনের মধ্যে বাইক হাতে পেয়ে গেছে এবং তারা সেটা তাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রচার করছে। মানুষ ওইটা দেখছে, লোভে পড়ছে, তারা ওইখানে ইনভেস্ট করছে। অনেক আমার থেকে বহুত ঘাঘু ঘাঘু মাল মানে মানুষ তারা আর কি, তারাও কিন্তু ইনভেস্ট করছে লাভের জন্য। ঠিক আছে, মানে লোভ এরকম একটা জিনিস যেটা আসলে আমরা থামাইতে পারি না। তো এভাবে কিন্তু করছে। এখন বলতে পারেন ভাই এটা তো পুরো জালিয়াতি, এর জন্য সে মামলা খাইছে, কেস খাইছে। এখন আমি বলবো ভাই আপনি কয়টা ডাটা অ্যানালাইসিস করছেন? আমেরিকা থেকে শুরু করে ইউকেতে অনেক কোম্পানি আছে যারা এই এমএলএফ বিজনেসে সফল হয়েছে। এখন বলতে পারেন ভাই কিভাবে সফল হয়েছে? সবাই কি টাকা মেরে দিছে? না, সবাই টাকা মেরে দেয় নাই। দেখেন এই যে বিজনেসটা ধরেন একটা বিজনেস মডেল থাকে, 1 বছর 2 বছর 3 বছর 5 বছর একটা মডেল থাকে। তো আপনি জানেন যে দিন শেষে আপনার বাস্কেটে কোনো টাকাই থাকবে না। সেটা যে বিজনেসে এমএলএফ বিজনেস শুরু করে সেটা খুব ভালো করে জানে যে আমার কিন্তু দিন শেষে আমার বাস্কেটে কোনো মানি থাকবে না। তো সেই ক্ষেত্রে কি করতে হবে? সেই ক্ষেত্রে এই যে আমি মার্কেটিং করে এই যে মানুষের মধ্যে যে প্রচারণা করে আমার যে ব্র্যান্ড ইমেজটা তৈরি করলাম, আমার যে ব্র্যান্ড ইমেজ, সো ব্র্যান্ড ইমেজটা এখন বলতে পারেন কি, আমি শর্টকাটে বুঝাই দিই। দেখবেন ইনস্টাগ্রাম খুললে আমি আচ্ছা একজনের নাম বলি, মিমি চক্রবর্তীর নাম বলি। দেখেন মিমি চক্রবর্তী কিন্তু খুব মানে বি গ্রেড মুভি থেকে, মানে বি গ্রেড বলতে বোঝাইতেছে যে মানে ওনার অনেকগুলো মুভি ফ্লপ হয়েছে এবং এরপর থেকে কিন্তু উনি ধীরে ধীরে আস্তে আস্তে কিন্তু পুশ পাওয়া শুরু করছে এবং লাস্টে জিতের সাথেও মুভি করছে, এখনও অনেক মুভি করতেছে। এবং মিমির মুভি মনে হয়েছে যে 23-24 সালে বেশি হয়েছে, আর কেউ এত মুভি করে নাই। তো এই যে মিমির যে একটা ব্র্যান্ড ইমেজ, তাকে মানুষ দেখে, সে অল টাইম ইনস্টাগ্রামে ফটোশ্যুট করে, নিজের গান করে। ঠিক আছে, এই যে ব্র্যান্ড ইমেজ, এইটার একটা ভ্যালু আছে। আপনি ইভ্যালিকে চিনছেন, আরও 10 জন ইভ্যালিকে চিনে, এইটা একটা বড় ব্র্যান্ড ইমেজ। ঠিক আছে, আচ্ছা এখন যদি ভিডিওতে স্ট্রাইক না আসে আমি ব্র্যান্ড ইমেজটাকে আরেকটু সুন্দর করে বুঝাবো 1 সেকেন্ডে। সেটা হচ্ছে উদ্ভাস কিন্তু উদ্ভাসের ব্র্যান্ড ইমেজ আমার কাছে মনে হয় বাংলাদেশে খুব কমই আসে। তাদের বিজনেস মডেল ভালো, তাদের মার্কেটিং ভালো, R&D ভালো, সব ভালো। উদ্ভাস নাম শুনলেই কিন্তু আমাকে কেউ যদি জিজ্ঞাসা করে বা আপনাকে কেউ যদি জিজ্ঞাসা করে যে অ্যাডমিশনের জন্য কোনটায় ভর্তি হবো, কোনটা ভালো হবে, 10 জনের মধ্যে 8 জন বলবে উদ্ভাসের কথা। বিলিভ ইট অর নট, আপনাকে জিজ্ঞেস করলেও আপনি উদ্ভাসের কথা বলবেন। তো এই যে ব্র্যান্ড ইমেজ, তার একটা ব্র্যান্ড ভ্যালু আছে। আয়মান সাদিকের 10 মিনিট স্কুল, আয়মান সাদিকের একটা ব্র্যান্ড ইমেজ আছে, তার 10 মিনিট স্কুলের। এই ব্র্যান্ড ইমেজের না একটা ভ্যালু হয়, সেটাকে একটা ভ্যালুয়েশন বলে তাকে। তো এই ইভ্যালি যদি মার্কেটে আরও 5 বছর ডমিনেট করতো, 5 বছর তারা ডমিনেট করতো, তাহলে তাদের একটা বিরাট ব্র্যান্ড ইমেজ হতো। এবং তারা সেটা, রাসেল ভাই কিন্তু প্রত্যেকটা যে লাইভে আছে সে কিন্তু এগুলো ডিক্লেয়ার করতো। এবং এটা খুব ভালো একটা জিনিস ছিল যে আমার কাস্টমারের সাথে আমি ইন্টারঅ্যাক্টিভ কথা বলতেছি, আমার কাছে খুব ভালো লাগতো সে যখন তার কথাগুলো বলতো। এখন প্রত্যেকটা বিজনেসে কিছু না কিছু ঘাপলা থাকেই, ব্যালেন্স শিটে ঘাপলা থাকে, আপনার কলিগ আপনার সাথে বেইমানি করবে, এইটা থাকবেই। এইটা ছাড়া কোনো বিজনেস এখন পর্যন্ত হয় না, এটা কমন জিনিস। এখন যখন ওনার সাথে যমুনা কোম্পানি মানে কোলাবোরেট করতে চাইছিল বা হচ্ছে আমাজনের সাথে তার কথা হয়েছিল, আমাজনের টিম বাংলাদেশে ইভ্যালিতে আসতে চাইছিল, আমি ওই লাইভটা রাসেল ভাইয়ের দেখছি। ঠিক সেই মোমেন্টে প্রথম আলো একদম তাদের ফ্রন্ট পেজে ইভ্যালিকে নিয়ে পুরো একটা স্ক্যামের পুরো একটা রিপোর্ট করে দেয়। এখন আমি যত ভালোই হই না কেন বা আমি যত ভালো কাজই করি না কেন, আমার নামে যদি কোনো রিপোর্ট এখন তৈরি করে যে আমি ধরেন কারো টাকা মায় রেখেছি, এরকম একটা নিউজ কোনো একটা পত্রিকা ফ্রন্ট পেজে ছাপাই দিল, মানুষ তদন্তের কথা চিন্তা করবে না, মানুষ ধরেই নেবে এত বড় একটা প্রথম আলোর মতো একটা কোম্পানি, মানে একটা পত্রিকা, সে ইভ্যালিকে ফ্রন্ট পেজে ছাপাই দিছে। তার মানে কি, আমাদের ফার্স্ট সাইকোলজি হয়ে যাবে যে না, এরা তো বাটপার। রিজন হচ্ছে লাস্টের দিকে মানুষ প্রোডাক্ট পাইতেছিল না,
ঠিক আছে, মানুষ প্রতিনিয়ত কাস্টমার কেয়ারে কল দিত, প্রতিনিয়ত তাদের সাথে কথা বলতো। কিন্তু দেখেন ই ভ্যালি কিন্তু মানে ই ভ্যালি রাসেল ভাইয়ের ভিশনটা অনেক বড় ছিল। সে ই লার্নিং, ই ফুড, অনেকগুলা জিনিস সে পরিচয় করাই দিছিল, মানে ই ইনভেস্টমেন্ট, অনেক কিছু সে পরিচয় করাই দিছিল। এখন যখন এরকম একটা রিপোর্ট আপনার কাছে আসবে এবং আপনার কাছে যদি কোটি কোটি টাকা না থাকে, আপনি এই জিনিসটা ধামাচাপা দিতে পারবেন না। ঠিক আছে, একটা সিম্পল এক্সাম্পল দেই। একটা নিউজ হয়েছিল, একটু ইন্টারনেটে ঘাটলে পাবেন। বাংলাদেশের একটা রেপুটেটেড জুয়েলারিস দোকানে রেট পড়ছিল, সেখান থেকে প্রায় সম্ভবত 4,500 কেজি সোনা, অবৈধ সোনা উদ্ধার করা হয়েছিল। এই নিউজটা 3 দিনের মধ্যে ধামাচাপা হয়ে গেছে, কারণ টাকা খাওয়ানো হয়েছে, ধামাচাপা টপিক। এখন রাসেল ভাইয়ের কাছে তো ভাই এত টাকা ছিল না, ঠিক আছে, সে এই জিনিসটা ধামাচাপা দিতে পারে নাই। এবং যখন ইভ্যালির সাথে এই মার্কেটটাকে কমোটাইজ করে দিছিল, এই যে দালাল.com, কিউকাম.com, তারপর হচ্ছে যে আলিশামার্ট.com, এই যে মার্কেটটাকে স্যাকুলেট করে দিয়েছিল, এতে ওনার উপর সবচেয়ে প্রথম নামটাই হচ্ছে উনি ধরা গেছে। কিউকামের যে সিইও উনিও বিদেশে পলাইছে, আলিশামার্টের সিইও উনিও পলাইছে। পরবর্তীতে কিন্তু কেউ আর দেশে ছিল না। ব্যাপার বুঝছেন, ধরা গেছে কে? রাসেল ভাই। তারপরও উনি জামিন নিয়ে এখনও ইভ্যালিকে সামনের দিকে মুভ করার ট্রাই করতেছে। এখন বলতে পারেন যে ভাই আবারও সেই পয়েন্টে উনি এমএলএ বিজনেস করে কি সফল হইতো? আমি আবারও বলতেছি, আপনি ইউটিউবে বা গুগলে সার্চ করে দেখেন, আমেরিকা, ইউকের অনেক এমএলএ কোম্পানি একটা সময় পরে গিয়ে তারা সাকসেসফুল হয়েছে। কারণ হচ্ছে কি, একটা টাইম পরে যখন মানুষ ই ভ্যালিকে জানবে যে না এর একটা ট্রাস্টেড ওয়েবসাইট, তখন তারা এই যে ছাড় দিত 50%, এটাকে তারা একটা টাইম পরে এটাকে তারা কি করতো, 40%-এ নিত। 40%, এরপরে হচ্ছে 30%, এরপরে হচ্ছে 20%, এরপরে হচ্ছে 10%, এরপর ডিসকাউন্ট ভাউচার, মানে তারপর কুপন, তারপর হচ্ছে কয়েন, এগুলো দিয়ে তারা কাজ চালাই যেত। তার মানে কি, এই যে একটা বড় একটা সুন্দর একটা যে বিজনেস আইডিয়া, এই বিজনেস আইডিয়াকে পুরা জিনিসটাকে একটা পত্রিকা আমি বলবো ধ্বংস করে দিছে। এখন বলতে পারেন যে ভাই রাসেল ভাই কি তাহলে ভালো? না ভাই, রাসেল ভাই ভালো না। উনি ওনার লুপহোলগুলা, মানে উনিও লুপহোল কাজে লাগাইছে, কিন্তু এই জিনিসটা উনি যদি আর একটু বিস্তারিতভাবে বলতো, আমার মনে হয় পাবলিক বিশ্বাস করতো। উনি লাস্টের দিকে যে কাজটা করছে, উনি 2 পক্ষ থেকেই বাকি নিছে। বুঝেন, প্রথম হচ্ছে বায়ার, যা উনি কিন্তু মিডলম্যান। মিডলম্যান বলতে হচ্ছে উনি হচ্ছে ব্রোকার, মানে হচ্ছে এক কথায় যদি বলি দালাল। উনি নিজে ম্যানুফ্যাকচার করতো না, উনি প্রোডাক্ট, যারা ধরেন একটা শোরুমে আপনার এয়ারবাড মানে সেল করে, ওভেন সেল করে, তারপর হচ্ছে ফ্রিজ সেল করে, এসি সেল করে, তাদের থেকে সে পণ্য নিত বাকিতে। বুঝেন, পণ্য বাকিতে নিত, বাকি। এবং উনি যখন কাস্টমারদের দিত, সেটাও উনি পেমেন্ট আগে নিয়ে উনি তাদেরকেও ওয়েটিং লিস্টে রাখতো। তার মানে কি, সে 2 পক্ষ থেকে কিন্তু টাকা নিতেছিল, যে না তুমি আমাদের সাথে R&D করো, R&D করে তুমি আমাকে মাল দাও, আমি একটা সার্টেন টাইমে আমি আমার কাস্টমার থেকে মানে টাকা নিয়ে তোমাদের টাকা ফেরত দিব। এখন বলতে পারেন যে ভাই তাহলে তো তারাও ফ্রড। হ্যাঁ, তারাও ফ্রড। তারাও ফ্রড না, তারাও বিশ্বাস করছে যে না ইভ্যালি এত যেহেতু মার্কেটে একটা পুরা মার্কেট কাঁপাই ফেলতেছে, তাহলে তো আমি আজকে তাদেরকে বাকি দিয়ে যদি 2 কোটি টাকার বাকি দিই, সে আমাকে 2,30,00,000 টাকা আমাকে ব্যাক করে, আমার 30,00,000 টাকা তো প্রফিট, যেটা আমি মাস শেষে ইনকাম করতে পারতাম না, সেইটা সে অপরচুনিটি দিতেছে। দ্যাটস ওয়াই যে ইলেকট্রনিক কোম্পানিগুলো আছে তারাও কিন্তু বাকিতে ইভ্যালিকে প্রোডাক্ট দিত, এবং ইভ্যালি সেই প্রোডাক্টটাকে মানে জমায় রাখা তারা তাদের ওয়েটিং কাস্টমার যারা আছে, যারা ফার্স্ট লিস্ট ফার্স্ট কাম, তাদের দিত। তারপরে তাদের পরের জন যারা আছে তাদেরকে আরও লেটে দিত। এইভাবে কিন্তু সার্কেলটা চলতো। এখন মোদ্দা কথা আমি কি বলতে চাচ্ছি, মোদ্দা কথা আমি বলতে চাচ্ছি, দেখেন ইভ্যালি যেভাবে শুরু করছিল ওইভাবে রাসেল ভাইয়ের কিছু ভুল আছে, আই আন্ডারস্ট্যান্ড। আপনি বিজনেস যদি করেন বা বিজনেস সম্পর্কে আইডিয়া থাকলে হবে না ভাই, আপনাকে ফিল্ডে নামতে হবে। আপনি যদি ফিল্ডে নামেন, আপনি এরকম সিচুয়েশন প্রচুর পাবেন। আপনাকে চাঁদাবাজির জন্য আপনাকে থ্রেট দেওয়া হবে, যেটা চাঁদা দাও, নাহলে বিজনেস বন্ধ করে দিব, ঠিক আছে। তারপর হচ্ছে পলিটিক্যাল
এনফোর্সমেন্ট থাকবে যে আমাদের ব্যবসা করতেছো, টাকা না দিলে তো ব্যবসা বন্ধ করে দিব, দেখি তুমি কেমনে আটকাও, ঠিক আছে। প্লাস মিডিয়া আছে, মানে মানুষজন ছাইপা ধরবে আপনাকে, সিম্পল কথা। এখন তারপরও যে রাসেল ভাই বের হয়ে ই ভ্যালিটাকে যে একটা পর্যায়ে নিয়ে যাওয়ার ট্রাই করতেছে, আমি তাকে সাধুবাদ জানাচ্ছি। কারণ হচ্ছে কি, উনি ওনার দিক থেকে এই মুহূর্তে ওনার পার্সপেক্টিভ আমার কাছে ভালো লাগতেছে। বুঝেন, যারা চলে গেছে আলিশা মার্ট বা হচ্ছে QCOM.com-এর যে সিইও, তারা যে চলে গেছে, তারা কিন্তু ব্যাক আর করতেছে না, তারা একবারে নিয়ে ভেগে গেছে। তার মানে কি, তারপর রাসেল ভাই যেহেতু দেশে এসে আবার তার বিজনেসটাকে গ্রো করার চেষ্টা করতেছে, তাকে আমি সাধুবাদ জানাচ্ছি। এরপরে যদি উনি চিন্তা করে যে আবার মানুষের সাথে চিটার বাটপারি করব, আবার মানুষকে ধোকা দিব, তাহলে তার পক্ষে আমি নাই, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। বাট উনি যে মডেলটা তৈরি করছিল, এই মডেলে 5 বছর উনি যদি মার্কেটে থাকতো, তাহলে বাংলাদেশের ই কমার্সে আপনি অনেক কম মূল্যে অনেক ভালো প্রোডাক্ট পাইতেন। সত্যি কথা বলতেছি, অনেক কম মূল্যে অনেক ভালো প্রোডাক্ট পাইতেন। দেখেন, আমি সিম্পল আর কিছু কথা বলে শেষ করে দিব। যখনই বিকাশ আর নগদের মধ্যে ক্ল্যাশ লাগলো, যখন নগদ আসলো, নগদ এসেই করলো কি, তারা তাদের যে ক্যাশ আউট চার্জ, সেটা সম্ভবত 12 টাকা, হ্যাঁ 12 টাকা, মানে 13 টাকা করছিল আর কি, 12 টাকা 99 পয়সা, 13 টাকা করছিল হচ্ছে নগদ। নগদ বুঝেন ব্যাপারটা। বিকাশের কত ছিল? 20 টাকা। বিকাশের 20 টাকা। যখন দেখলো বাজারে নগদে 13 টাকায় ক্যাশ আউট দিতেছে, পাবলিক নগদে চলে যাচ্ছে কাস্টমারগুলা, তখন কিন্তু বিকাশ এটাকে নামায় ফেললো কত, 18 টাকা। 18 টাকা, এখন মনে হয় 18 টাকা ক্যাশ আউট, আর প্রিয় নাম্বারে মনে হয় আরও কম, ঠিক আছে। বাট 18 টাকা ক্যাশ আউট চার্জ নিতেছে। এই যে 2 টাকা কমলো, এতে লাভ হইল কার? আমার আপনার মতো সাধারণ পাবলিকের। যখন দেশে কল রেট ছিল 8 টাকা থেকে 12 টাকা পর্যন্ত, সেখানে যখন বাংলা লিংক, রবি, এয়ারটেল বা তাদের আগের যে কোম্পানিগুলো ছিল, ওয়ারিদ, ঠিক আছে, সিডিসেল, তারা যখন একটা বিরাট পরিমাণ অ্যামাউন্টে, সিডিসেল তো বলবো আমি বিরাট বড় মানে বদমাইশ, ঠিক আছে, আমি বদমাইশই বলবো। কারণ তাদের বিজনেস মডেলটা আমার কাছে খুব মনে হয়েছে যে শয়তানি বিজনেস মডেল। যে তাদের সিম চালাইতে হইলে তাদের মোবাইল কিনতে হবে। বুঝেন ব্যাপারটা, মোবাইল কিনতে হবে। যদি আমি তাদের সিম 200 টাকাতে কিনি, তাহলে তার সিমটাকে আমার চালানোর জন্য আমার মোবাইল কিনতে হবে 7,000 টাকা দিয়ে, সাপোজ। বুঝেন, এই 7,000 টাকা কিন্তু আমি না চাইলেও আমাকে পে করতে হইতেছে। আমার সিডিসেলের ডিজাইন পছন্দ হয় না, আমার সিডিসেলের মডেল পছন্দ হয় না, তাদের প্যাকেজ পছন্দ হয় নাই, তাদের কল রেট বেশি, তারপরও আমাকে কিনতে হচ্ছে, কারণ আমার কাছে অল্টারনেট কোনো কিছু নাই। বুঝেন, যখন মার্কেটের মধ্যে এয়ারটেল আসলো, রবি আসলো, বাংলালিংক আসলো, তখনই কিন্তু হু হু করে প্রাইসটা ড্রপ করলো, ঠিক আছে। কোথায় 60 টাকা, কোথায় এখন 1-1.5 টাকা করে মিনিট চলতেছে, 49 পয়সা মিনিট চলতেছে, অনেক অপারেটর দিচ্ছে, ঠিক আছে। এই যে অপারেটরগুলো দিচ্ছে, এর বেনিফিট কারা পাচ্ছি? আমরা পাচ্ছি, আমি পাচ্ছি, আপনি পাচ্ছেন। আপনার কিছু টাকা কম খরচ হচ্ছে, আমার কিছু টাকা কম খরচ হচ্ছে, এটাই। যেখানে মানে এখনও ইন্টারনেটের প্রাইস প্রচুর হাই আমাদের দেশে, তারা 1 জিবি কিনে হচ্ছে, আমি মনে হয় দেখছিলাম যে 26 টাকা না 26 পয়সার জন্য। বুঝেন, 1 জিবি। আর হচ্ছে আমাদের কাছে সেই 1 জিবি সেল করে প্রায় 300 টাকার কাছাকাছি, কম বেশি হইতে পারে অপারেটর হিসেবে, বাট এরকমই। 5 জিবি 300 টাকা। আমার মেয়াদ শেষ, আমাকে 7 দিনে দিছে 15 জিবি। এখন 7 দিনে আমি 15 জিবি আমি কী ডাউনলোড করব? আমার বাসায় ব্রডব্যান্ড আছে, আমার ব্রডব্যান্ড থাকলে আমি 7 জিবি দিয়ে আমি কি 15 জিবি দিয়ে আমি করবোটা কি? ব্যাপারটা বুঝেন। তার মানে কি, তারা কিন্তু এই যে অফারটা দিতেছে, 7 দিন পরে ওই যে আমার যে ধরেন আমাকে দিছে 15 জিবি 7 দিন, এখন আমি 7 দিনে ধরেন ইউজ করছি মাত্র 5 জিবি। আমার যে বাকি যে 10 জিবি আছে, এই 10 জিবি কিন্তু তারা অন্য একটা ক্লায়েন্টের কাছে সেল করে দিতেছে। আপনার কেনা এমবিটা তারা অন্য আরেকজনের কাস্টমারের কাছে সেল করে দিচ্ছে। দিস ইজ দ্য ফ্যাক্ট। তো নেটের খরচ কমাইতেছে না, আর সেক্ষেত্রে তারা প্রফিট করে যাইতেছে। যখন মার্কেটে এরকম একটা ডিসরাপশন আসে, তখন কিন্তু মার্কেটটা ফল ডাউন করে। এতে মার্কেট ফল ডাউন করলেও তারা
কোয়ান্টিটি পায়, প্রচুর কাস্টমার পায়। কাস্টমার কম পান, কাস্টমার বেশি পান, লাভ কম করেন, প্রফিট বেশি হবে। এইটা হচ্ছে একটা বড় ব্যাপার। দুইটা ব্যাপার থাকে, হয় আপনার কোয়ালিটি ভালো করতে হবে, কোয়ান্টিটি কম করতে হবে, বা হচ্ছে আপনার কোয়ালিটি কম করতে হবে, কোয়ালিটিটা বাড়াইতে হবে, যে কোনো একটা। সো অনেক কথা বললাম আসলে, কিন্তু আমার কাছে আমি আসলে মোদ্দা কথা এটাই বলতে চাই যে ইভ্যালি যে রাসেল ভাই ছিল, ওনার মানে ওনার কি বলবো, উনি অনেক পরিমাণ মানুষকে রিক্রুট করছিল যারা আসলে ওই পোস্টের যোগ্য না। ঠিক আছে, স্বজনপ্রীতি ছিল, আমি নিজে এটা খেয়াল করছিলাম। এবং অযোগ্য লোককে যোগ্য জায়গায় বসাইলে যা হয় সেটা এখানে হয়েছে। ঠিক আছে, ওনার 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 প্রথম কাজটা কী হওয়া উচিত ছিল, ওনার অ্যাকাউন্টটা ক্লিয়ার হওয়া দরকার ছিল। ওনার অ্যাকাউন্ট ব্যালেন্স উনি যাদের দিয়ে অডিট করাইতেছিল এইটা ওনার ক্লিয়ার হওয়া আগে দরকার ছিল, কিন্তু উনি এটা করে নাই, এবং এর জন্যই উনি পরবর্তীতে সাফারার হয়েছে। সো আমার মনে হয় আমি কথা বুঝাইতে পারছি। সো যারা বিজনেস করবেন তাদের জন্য এটা খুব বড় মাইল ফলক, মানে হচ্ছে আমি বলবো, কারণ হচ্ছে ইভ্যালি, আমি স্টিল ইভ্যালির বিজনেস মডেলটাকে পছন্দ করছি, বাট ইভ্যালি রাসেল ভাইকে আমার পছন্দ না। কারণ হচ্ছে উনি এই জিনিসটা আগে ডিসক্লোজ করতে পারতো যে আমার কিন্তু বিজনেস মডেলটা এইটা, আমি কিন্তু এইভাবে আগাচ্ছি। কিন্তু এই যে মানুষের টাকাগুলো মেরে দিছে, মানুষ টাকা পায় নাই, হাহাকার করছে, অনেকে জমি বন্ধক দিয়ে বাইক কিনছে কিছু প্রফিট করার আশায়, সেখানে উনি এই মানুষগুলোকে ধোকা দিছে। ঠিক আছে, মানুষ আবার ধোকা খাবে। যখনই এরকম বিজনেস আবার দেশে আসবে, মানুষ আবারও লোভে পড়ে কিনবে, বাইরে বলবে আরে না আমি তো এইসব মানে বুজরুকিতে বিশ্বাস করি না, কিন্তু তলে তলে ঠিকই কিনবে, আপনাকে জানাবে না। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের দেশের মানুষের সবচেয়ে বড় মেইন প্রবলেম, লোভটাকে কন্ট্রোল করতে পারে না। বিজনেস করবেন ভালো কথা, আপনার হাতে ট্রাম্প কার্ড আছে, আপনার হাতে বহুত ধরনের কার্ড আছে, কোন কার্ডটা কখন চালবেন এবং কোন সময় খেলাটা স্টপ করতে হবে এইটা আপনাকে বুঝতে হবে, নাইলে আপনি বিজনেস করতে পারবেন না। যারা বড় বড় বিজনেস করে তারা এরকম মানে আপনাকে বিজনেস মডেল শেখাইতে আসবে না। আমি বিজনেসও করি, প্লাস হচ্ছে আমি ট্রাই করি যে এই বিজনেসটাকে সবার কাছে প্রসার করার জন্য। আমি এটা ইন্সপায়ার হয়েছি হচ্ছে নাসিম ভাইয়ের থেকে, নাসিম সেলিম ভাইয়ের থেকে, এবং বিজনেস ইন্সপেকশন বিডি আছে, এই দুইটা চ্যানেল থেকে আমাকে খুবই মোটিভেট করছে যে তোমার কাছে যে আইডিয়া আছে এই আইডিয়া তোমার কাছে রাখলে তো হবে না, আইডিয়া শেয়ার করো, নতুন কিছু জানো, তোমার ভালো হবে। তো এটা আমি আমার ভালোর জন্য করতেছি। এখন আপনি এটাকে কিভাবে নেবেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং নেক্সট টাইম যদি ইভ্যালি আবার বড় করে মানে অফার নিয়ে আসে, তাহলে কি আপনি সেই অফারে পা দিবেন কি না সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি হয়তো অ্যানালাইসিস করে কিছু বলতে পারবো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।